विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ কার বক্তব্য শুনলেন আপনারা নিশ্চিতভাবে জানেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ কলকাতার মাটিতে ব্যারাকপুরে একটি সভা করলেন, সাংগঠনিক বৈঠক না কর্মী সভা করলেন। তারপর শিলিগুড়িতে উড়ে গেলেন, সেখানে একটি কর্মী সভা করলেন এবং সেখান থেকে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার থেকে কমিউনিস্টরা ভালো ছিলেন। কার কথা শুনলেন অমিত শাহ? বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখনো পর্যন্ত, আজ পর্যন্ত যে অবস্থানটা ভারতীয় জনতা পার্টির বা সর্বভারতীয় বিজেপির বা আরএসএস যে অবস্থান, সে অবস্থানটা হলো চূড়ান্ত বাম বিরোধিতা এবং যেন তেন প্রকারণে পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মাটিতে বামপন্থী শক্তি হচ্ছে আসল শত্রু ভারতীয় জনতা পার্টির যে আদর্শ তার। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন অমিত শাহ এই বক্তব্যটা রাখেন, এই বক্তব্যের পেছনের অন্তর্নিহিত কারণটা কি আমি খুব সংক্ষেপে সেই ব্যাখ্যাটা করবো, কিন্তু অমিত শাহর বক্তব্যটা আজকে আপনাদের কাছে আরেকবার শোনাবো। विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। पूरे प्रदेश में गोरखाओं को बंगाली के साथ लड़ाया, आदिवासियों को कुड़मी के साथ लड़ाया, राजवंशी को आदिवासी और बंगाली के साथ लड़ाया। अंदर अंदर झगड़ा करने के अलावे आपने कुछ नहीं किया और बंगाल की एकता को तहस नहस कर दिया। আমি আজকে অমিত শাহর এই বক্তব্যটা কেন শোনালাম জানেন তো? কোনোদিন বিজেপির সর্বভারতীয় নেতাদের মুখে এই জাতীয় বক্তব্য আমরা শুনিনি। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে খুব বামপন্থীদের প্রশংসা করেন, শ্রমিক ভট্টাচার্য কালে ভট্টের প্রশংসা করেন, অন্য কোনো রাজনৈতিক নেতাদের দেখি না যে বামপন্থীরা তৃণমূলের থেকে ভালো ছিল এই জায়গায় এই অবস্থানটা নেন। দেখুন, বক্তব্যটা সঠিক, এটা এই নিয়ে কোনো দ্বিধা নেই। বামপন্থীদের অনেক দুর্বলতা আছে, অনেক 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 অত্যাচার বামপন্থীদের আমলে 34 বছরের বাম আমলে হয়েছে। এ কথা স্বীকার করে নিয়েও বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে যে ভয়ানক অবস্থার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, বামপন্থী জামানায় কিন্তু এই অবস্থাটা ছিল না। এই সহজ সরল সত্যিটা স্বীকার করতে কোথায় অসুবিধে? অমিত শাহ তো করলেন, তাহলে বাকি বিজেপি নেতারা বলেন না কেন? এটা গেল একটা দিক, যে যা সত্য তাকে আপনি আড়াল করবেন কেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এটাতে বিজেপির রাজনৈতিক লাভটা কি? দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে নিড অফ দ্য আওয়ার হচ্ছে যে যেখানে জিতবেন তাকে জেতান। অমিত শাহ অনেক ভালো বোঝেন যে পশ্চিমবঙ্গের মাটিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে যেখানে বামপন্থীরা এখন একটা প্রান্তিক শক্তি, 5% 6% ভোট পান, সেইখানে সেই ভোটের পার্সেন্টেজের মধ্যেও বিজেপিকে পেনিট্রেট করানো দরকার। এটা অনেক রাজনৈতিক নেতারা বোঝেন না, যারা কথায় সকাল বিকেল দুপুর আগে বামপন্থীদের সম্বন্ধে 10 সেকেন্ড বক্তব্য রেখে তারপরে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন, তারা কিন্তু অনেকেই এটা বোঝেন না। অমিত শাহ তো মেসেজটা দিয়ে গেলেন। কালকে দেখছিলাম কোনো ইলেকট্রনিক্স মিডিয়াটাকে সেভাবে হাইলাইট করলো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে অমিত শাহ যে চালটা চাললেন, আমি চালই বলবো। তার কারণ দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে গতকাল অমিত শাহের বক্তৃতাটাও আমি শুনেছি, বলছেন যে 2021-এ আমরা 38% ভোট পেয়েছিলাম, 38%। 2024-এ সেটা 39% হয়েছে। এবার আমাদের টার্গেট হচ্ছে 45 থেকে 50%-এ ভোটটাকে নিয়ে যাওয়া। ফলে এই ভোটটা কোথা থেকে আসবে? অমিত শাহ খুবই ভালোভাবে জানেন যে বিজেপির যে 38% বা 39% 2021 বা 2024-এ যে ভোট ব্যাঙ্কটা হয়েছে, সেই ভোট ব্যাঙ্কটা আচমকা বিজেপির অরিজিনাল ভোট ব্যাঙ্ক নয়। এর মধ্যে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক আছে, মানে কংগ্রেসকে যারা একসময় ভোট দিতেন তারা তৃণমূলকে যারা ভোট দেন না, সেটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা আছে। এর মধ্যে প্রচুর বামপন্থী ভোট আছে। ওভার দ্য ইয়ার্স বামপন্থী ভোট 40 থেকে 5-6%-এ নেমে যাওয়া, এই ভোটাররা গেলেন কোথায়? দীর্ঘদিন ধরে বামপন্থীদের ভোট দিতেন, এখন তৃণমূলের বিরুদ্ধে তারা বিজেপিকে বেছে নিচ্ছে। এবার যেসব বিজেপির নেতারা সকাল দুপুর বিকেল বামপন্থীদের গালিগালাজ করে তবে এক ঢোক জল খান, তাঁরাও এই সহজ সরল সত্যটা বুঝতে পারছেন না যে এই মুহূর্তে মূল শত্রুটা আমাদের তৃণমূল। ফলে তৃণমূলকে আরও দুর্বল করতে বামপন্থীদের যে 5-6% ভোট আছে সেখানেও পেনিট্রেটটা করা দরকার, সেই ভোটটাকেও টেনে নিয়ে আসা দরকার। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি দেখছিলাম গতকাল অমিত শাহ যে অঙ্কটা করেছেন, সে অঙ্কটা হচ্ছে পরিষ্কারভাবে বলছেন যে 112টা বিধানসভার মধ্যে 70টা বিধানসভার জেতার লক্ষ্যমাত্রা রাখতে হবে।
অর্থাৎ 40-42টা বাদে বাকি 70টা আসন আমাদের দক্ষিণবঙ্গ থেকে বিজেপিকে পেতে হবে। এটা অমিত শাহর বক্তব্য। সাংগঠনিক বৈঠকেও তিনি বলেছেন 16টা লোকসভা আছে, এর মধ্যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড়ে কিছুটা বিজেপির বিধায়ক সংখ্যা আছে, ব্যারাকপুরে একমাত্র ভাটপাড়াটা আছে, আর হুগলি জেলা, সেই হুগলি জেলাতে বেশ কিছু বিজেপির বিধায়ক আছে। তাছাড়া কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই যে 5টা জেলা যেখানে 112টা বিধানসভা, সেই 112টা বিধানসভায় বিজেপির অবস্থা ভয়ানক খারাপ, একমাত্র মতুয়াগড় এবং হুগলির একটা অংশ ছাড়া। ফলত এখানে পেনিট্রেট করতে গেলে আরও ভোট ব্যাঙ্কটা বাড়াতে হবে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট যেমন আছে, অর্থাৎ প্রশাসন প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটা আছে, সেই ভোটটার সঙ্গে হিন্দু ভোট কনসলিডেশন, এবং তার সঙ্গে যেটা দরকার যে যেখানে জিতবেন সেই তাকে জেতাও, এই ফর্মুলাতে বামপন্থীদের চটিয়ে লাভ নেই। বামপন্থীর ভোটটাও আমাদের পেনিট্রেট করা দরকার, যার জন্য অমিত শাহর মতো লোক, যিনি আরএসএসেরই লোক তো বেসিক্যালি, সেই মানুষটি প্রকাশ্য জনসভায় এসে বলছেন বামপন্থীরা তৃণমূলের থেকে ভালো ছিল। বোঝার আছে, আমি বলছি এই অঙ্কটা অনেক বিজেপি নেতারা বোঝেন না। তাদেরও বোঝা দরকার যে ভোট অ্যাকুমুলেশন করতে গেলে বিভিন্ন সেগমেন্টকে আমাকে টাচ করতে হবে। আচ্ছা বলুন তো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলি, বামপন্থীদের গালিগালাজ করে আপনি বামপন্থীদের ভোটটা আদায় করবেন, না বামপন্থীরা ভালো ছিল তৃণমূলের থেকে? এই লজিকটা অনেক বেশি বামপন্থী ভোট টানার ক্ষেত্রে সহায়ক হবে। আমার তো মনে হয় দ্বিতীয় লজিকটাই অনেক বেশি পরিষ্কার। আমি ব্যক্তিগতভাবে জানি বহু বামপন্থী মানুষ যারা এখনও সিপিএমের হয়ে বুথের বাইরে বসবেন, এমনকি সিপিএমের বুথের এজেন্ট হবেন। তাদের মুখ থেকেও শুনেছি যে পরিষ্কারভাবে যে আমি লাল পতাকা নিয়ে থাকবো, কিন্তু আমার পার্টি যদি জিততে না পারে, আমি যিনি জিতবেন তাঁকে ভোটটা দেবো। এই যে মানসিক অবস্থাটা, তৃণমূলের প্রতি চূড়ান্ত একটা ঘৃণা, সেইটাকেই কিন্তু ভোটটাকে পেনিট্রেট অ্যাকুমুলেশন করানোর একটা জায়গা। এটা হচ্ছে পলিটিক্যাল ইকুয়েশনস। আমি এই পলিটিক্যাল ইকুয়েশনসের জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে অমিত শাহর এই বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক ছিল গতকাল। আমি আজকে এইটুকু কথা বলে আমি আরও দুটো ফ্যাক্টরসের ব্যাপারে আপনাদের কাছে নিয়ে যাব। সেটা হচ্ছে সিপিএম এবং কংগ্রেসের সম্পর্ক এই পশ্চিমবঙ্গের মাটিতে। মোহাম্মদ সেলিম শুভঙ্কর সরকার রাজ্য বিজেপির যিনি সভাপতি হয়েছে, রাজ্য কংগ্রেসের যিনি সভাপতি হয়েছেন, তার সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন বামপন্থীদের সঙ্গে সম্পর্ক হয়েছিল। এখন শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি দরদ বেশি আছে বলে মনে হয়। অর্থাৎ কংগ্রেস সম্বন্ধে এই অবস্থান নিয়েছেন মোহাম্মদ সেলিম। তাতে বিজয় রুষ্ট কংগ্রেস, শুভঙ্কর সরকার যিনি কংগ্রেসের সভাপতি, তিনি বলেছেন যে রাজনীতি হচ্ছে সম্ভাব্যতার শিল্প, অর্থাৎ আমরা প্রয়োজন হলে তৃণমূলের সঙ্গে যেতে পারি। এই মেসেজটা কিন্তু শুভঙ্কর সরকারের বক্তব্যে আছে। একটা কথা স্পষ্ট থাক, মোহাম্মদ সেলিম নিশ্চিতভাবে জানেন, তাকে বোঝানোর দরকার নেই, সেটা হচ্ছে কংগ্রেস চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে। বিশেষ করে শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, যে লবিটা এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজনীতির হাল ধরে আছে, তারা চাইবেন, তার কারণ জানেন যে মালদা মুর্শিদাবাদের ছোট পকেট ছাড়া কংগ্রেসে জেতার কোনো জায়গা নেই। তাহলে এই করে কমে খাওয়া কংগ্রেসের নেতারা, তারা তৃণমূলের আঁচল ধরে যদি 10-12টা সিটও ম্যানেজ করতে পারেন এবং তৃণমূলের সাপোর্টে যদি সেই সিটগুলো জিতে পারেন, তাহলে বিধানসভায় ঢুকতে পারবেন। সেই অঙ্কে দেখবেন কংগ্রেসের নেতারা ইদানিংকালে বলেন, আমার কংগ্রেস সম্বন্ধে এত কথা বলার ইচ্ছে নেই, কিন্তু তাও বলছি 294টা আসনই আমরা কন্টেস্ট করব। আপনারা যারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে মালদহ মুর্শিদাবাদ ছাড়া বুথে বসানোর কোনো লোক পাবে না কংগ্রেস, সেই কংগ্রেসটা কি 294টা আসনে কন্টেস্ট করবেন? কিসের ভিত্তিতে বলছেন? তা কারণটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমি 294টা আসনে কন্টেস্ট করবো এই কথাটা বলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আসুন আমি 10-12টা সিট আপনাদের দিচ্ছি। 2011-র কথা মনে রাখুন, প্রণব মুখোপাধ্যায়কে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য ঠিক এই অঙ্কটা করেছিলেন। এবারে যেহেতু নৌকাডুবির একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে কংগ্রেসের সংসারে ভাঙন ধরিয়ে কংগ্রেসের 1-2% ভোট যেটুকুই থাকুক সেইটাকে নিজের দিকে নিয়ে আসতে, আর মালদা ও মুর্শিদাবাদে মাইনরিটি ভোটটাকে অ্যাকুমুলেট করানো, কংগ্রেসের যেটুকু ভোট ব্যাঙ্ক আছে তৃণমূলের বাক্সে ফেলারও, যেখানে যেখানে তৃণমূল দাঁড়াবে তার বিনিময়ে যদি কংগ্রেসকে 10-12টা আসন মালদা ও মুর্শিদাবাদ, দিনাজপুর মিলে দিয়ে দেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক হবে এবং আমার নিজের নিশ্চিত ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এই মেসেজটা কংগ্রেস নেতৃত্বের কাছে পাঠিয়েও দিয়েছেন। আর গান্ধী পরিবারকে যারা চেনেন তারা জানেন যে দিদি ক্যাসে প্রিয়াঙ্কা গান্ধীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটাই অ্যাটিচিউড। অর্থাৎ গান্ধী পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা খুব নিবিড়। ফলে সেই অঙ্ক থেকে এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম, আইএসএফ, হুমায়ুন, মিম এই জোটের বাইরে যদি কংগ্রেসকে বার করে আনা যায়, তাহলে ওই 1-2%-এর ফ্যাক্টরটা তৃণমূলের পক্ষে যাবে। এটা হচ্ছে মমতার অঙ্ক। ফলত আমি মোহাম্মদ সেলিমকে বলবো, তিনি অনেক বেশি বোদ্ধা এবং বামপন্থী রাজনীতিবিদ হিসেবে বহুদিনের পরিচিত পার্লামেন্টারিয়ান, আমি তাকে বলবো
যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে ধরে নিয়ে আপনাদের এগোতে হবে। কল্লোল মজুমদার, যিনি সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তিনি একটা কথা বলেছেন, বলছেন কংগ্রেস সর্বভারতীয় দল হতে পারে, তাই বলে 100টা সিট চাইবে আমরা দিতে পারবো না, আমরা 45টা সিট ছেড়ে এগোচ্ছি, অর্থাৎ 249টায় বামপন্থী আইএসএফ এরা সবাই মিলে লড়বেন, আর 45টা সিট আমরা কংগ্রেসের জন্য ছেড়ে রাখবো, দ্যাট টু মালদা মুর্শিদাবাদ এইসব জোনের জন্য। ঠিক এই বাস্তবতার পরিস্থিতিতে কংগ্রেস, ভাবুন এখন 1 ফেব্রুয়ারি, এপ্রিলের মাঝামাঝি ইলেকশন, মানে প্রায় 60 দিনের মধ্যে ইলেকশনে দামামা বেজে যাবে না, প্রচার শুরু হয়ে যাবে। কংগ্রেস এখনও 294টা আসনে কন্টেস্ট করবো বলে বসে আছে। মোহাম্মদ সেলিম যথাযথভাবেই আওয়াজটা দিয়েছেন, ঠিকই করেছেন পরিষ্কার, যে শুভঙ্কর সরকারের দরদ, প্র্যাকটিক্যালি শুভঙ্কর সরকারকে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীকে সরিয়ে করার পেছনেই গান্ধী পরিবারের ইকুয়েশনস ছিল যে তৃণমূলের সঙ্গে একটা সেতুবন্ধন করার। কংগ্রেসের লোকাল কিছু নেতাও সেটা চাইছেন, এটা মোহাম্মদ সেলিমকে বুঝতে হবে। এর পাশাপাশি থার্ড ফ্যাক্টর পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে একটা জিনিস আমি আপনাদের কাছে বলবো, সেটা হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক দেখা করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়া না ইলেকট্রনিক্স মিডিয়া দেখিয়েছে। এতে বেজায় চটেছেন কিছু কট্টর বামপন্থী। মুশকিলটা হচ্ছে এই কট্টর বামপন্থীদের সমস্যা হলো যে তারা পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবতাটা থেকে একটু দূরে থাকেন। তার কারণটা আমি কেন বলছি বলুন তো, সেটা হচ্ছে 2011 পর থেকে 2024 পর্যন্ত কংগ্রেসের সঙ্গে সিপিএম কতবার হাত ধরেছিল একটু ভালো করে ভাবুন তো। 2011-এ কংগ্রেসকে বাদ দিয়ে ইলেকশন লড়েছিল, তারপরে 2014-এ ধরেনি, 2016-এ ধরেছেন, 2019-এ ধরেননি, 2021-এ ধরেছেন, এইসব করতে করতে কোনো সময় হাত ধরছেন, কোনো সময় হাত ছাড়ছেন। আচ্ছা, যে কংগ্রেস সম্বন্ধে 72 থেকে 77 খুনের রক্ত গায়ে লেগে আছে, কংগ্রেসীদের সম্বন্ধে কংগ্রেসীদের নখে রক্ত লেগে আছে, মানুষের রক্ত, বামপন্থীদের রক্ত, সেই কংগ্রেসের সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং করেছেন, অ্যাডজাস্টমেন্ট করেছেন সিপিএম নেতারা। তাহলে প্রশ্নটা হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে অঙ্ক করলেই সিপিএম দলটা উঠে গেল বলছেন কেন? রাজনীতির রুক্ষ মাঠে আপনার শত্রু আমার বন্ধু, এই অঙ্কে সারা ভারতবর্ষের রাজনীতি চলে। আমি বলছি সারা ভারতবর্ষের রাজনীতি চলে। আচ্ছা বলুন তো, আব্বাস সিদ্দিকিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভা হয়েছিল সেইখানে বক্তব্য রাখানো মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর কাছ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়েছিলেন। আব্বাস সিদ্দিকি কি ধর্মনিরপেক্ষ লোক ছিলেন নাকি? এই বাস্তবতাটা সেদিনকেও কিছু কিছু লোক বিরোধিতা করেছেন, কিন্তু আমি বলছি ভোটের ইকুয়েশনসে দাগ কাটতে গেলে, পা ফেলতে গেলে, ভোটার অ্যাসেম্বল করতে গেলে নীতি নৈতিকতা এইসব ক্ষেত্রে আপোষ করতে হয়। যারা বলেন আমরা আপোষ করব না, তারা এসইউসির মতো চলতে হবে। এসইউসিও আপোষ করে না, তৃণমূলের সঙ্গে আপোষ করে। বহু অঙ্ক, আমি অঙ্ক গোলাতে চাই না, কিন্তু আমি বলছি হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের এই দ্বৈরথ নিয়ে যারা কট্টর সমালোচনা করছেন, আমি সেই পথের পথিক নই। রাজনীতিতে আসল কথা হচ্ছে বাস্তবতাটা। প্রত্যেক রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষতার আড়ালে বিভিন্ন ধরনের ধর্মীয় কার্ড খেলেন, সিপিএমও খেলে, অস্বীকার করবো কেন? মোহাম্মদ সেলিমের মতো লোক, তিনি উত্তর কলকাতায় লোকসভার সদস্য ছিলেন, তিনি গেছেন কেন রায়গঞ্জে কন্টেস্ট করতে? গতবার 2024-এ কেন গিয়েছিলেন মুর্শিদাবাদে কন্টেস্ট করতে? কলকাতায় আশেপাশে দক্ষিণ কলকাতা সিটটা ছিল না, কেন গিয়েছেন? মাইনরিটি ভোটটাকে কাছে টানার জন্য। মাইনরিটি ভোটের মধ্যে বামপন্থীদের তবু বা পেনিট্রেশন আছে, এই তো অঙ্ক। এই বাস্তবতাটাকে অস্বীকার করে লাভটা কি? রাজনীতির মাঠে নীতি নৈতিকতার কথাটা মাইক্রোফোনে বলা যায়, কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন যে খেলাটা খেলতে হয়, সেই খেলাতে হুমায়ুনের সঙ্গে সেলিমের বসার মধ্যে কোনো দোষ নেই। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে ধাবিত হচ্ছে? আমি সিনপসিস করার জন্য বলবো, দেখুন অমিত শাহ খুব একটা কথা বলেছেন যে বামেরাও ভালো। আমার খুব ভালো লাগলো এই কথাটা ভেবে যে আরএসএসের মোহন ভাগবতরা কী ভাবছেন এটা নিয়ে, যে সেখানে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন বামেরাও তৃণমূলের থেকে ভালো। 1, 2 নম্বর যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কিছুতেই চাইছে না যে সিপিএম, আইএসএফ, মিম, কংগ্রেস, হুমায়ুন এরা সবাই একজোট হোক। যার জন্য দেখবেন হুমায়ুনের সভা, হুমায়ুনের প্রত্যেকটা রেজিনগরে একটা ম্যাসিভ সভা করলেন গতকাল, ম্যাসিভ। কত হাজার লোক হয়েছেন আমি অঙ্ক গুনতে যাইনি, কিন্তু আমি বারবার সভাটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি বলছি, এবং তাকে প্রশাসন হেল্প করেছে, অ্যাডমিনিস্ট্রেশন হেল্প করেছে। মমতা তার প্রশাসনকে সর্বতভাবে হুমায়ুনকে হেল্প করার নির্দেশ দিয়েছেন, তা নাহলে মুর্শিদাবাদের পুলিশ এভাবে হুমায়ুন কবিরকে হেল্প করেন না। বাবরি মসজিদের স্পটটাকে লোকাল 2-3টে থানা রেগুলার ভিজিট করছেন, দেখছেন কোনো অসুবিধা হচ্ছেন কিনা। হুমায়ুন কবিরের সঙ্গে লোকাল ওসিদের নিয়মিত কথা চলছে, যোগাযোগ চলছে, এসপি লেভেলে কথা চলছে, হুমায়ুন প্রকাশ্যে স্বীকার করেছেন। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও হুমায়ুন কবিরকে ব্যাকিং করার চেষ্টা করছেন।
এই আশাতে যদি কোনোদিন হুমায়ুনকে আবার টেনে নিয়ে আসা যায় দলে, এই অঙ্কটা তিনি চেষ্টা করছেন। যদি হুমায়ুন গতকাল বলেছেন ওই আমি যে বলেছিলাম আমরা প্রয়োজন হলে 70% এখানে জনসংখ্যা আমরা 30%কে ভাগীরথীর জলে ফেলে দিতে পারি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে হুমায়ুন তোকে দেখতে হবে, ইউসুফ পাঠান হেরে যাবে, আবু তাহের হেরে যাবে, তুই একটু নাম মাঠে। তাই আমি 70% 30%-এর কথা বলেছি। আমার এটা ভুল হয়েছিল এবং আমি আর কোনো দিন এই পথে পা বাড়াবো না। অর্থাৎ হিন্দু সেন্টিমেন্টটা টেনে নেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির, যদিও সেটা সম্ভব নয়। কেন, প্র্যাকটিক্যালি হুমায়ুনের জনপ্রিয়তার পেছনে আছে বাবরি মসজিদ। মাইনরিটি ভোটারদের সেন্টিমেন্টে হুমায়ুন নামটা বাবরি মসজিদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বাভাবিকভাবে হুমায়ুনের সঙ্গে সেলিমের বসাটাকে অনেকেই ভালোভাবে নিতে পারছেন না এবং আমার নিজের ধারণা আলটিমেটলি একটা অ্যাডজাস্টমেন্ট, সিট অ্যাডজাস্টমেন্ট হবে। ঠিক কি ভুল সেটা ভবিষ্যৎ বলবে। হুমায়ুন যেখানে কন্টেস্ট করবে সিপিএম আইএসএফ সেখানে কন্টেস্ট করবে না। একসঙ্গে যৌথ মঞ্চ হয়তো শেয়ার্ড হবে না। হুমায়ুনের দল, যে নতুন দল, যেটুকু পকেট পেনিট্রেশন থাকুক তারা ভোট দেবে সিপিএমকে, যেখানে সিপিএম আইএসএফ দাঁড়াবে। আবার সিপিএম আইএসএফের যারা যেসব জায়গায় শক্তি আছে তারা হুমায়ুনের দলকে ভোট দেবে। এই ধরনের একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হবে। কংগ্রেস কি করবে ভগবান ছাড়া কেউ জানে না। কেন কংগ্রেস এখনও চেষ্টা করছে, খুব দায়িত্ব নিয়ে বলছি যে কংগ্রেস চেষ্টা করছে তৃণমূলের হাত ধরতে। এবার তৃণমূল কতগুলো আসন দেবে তার উপর নির্ভর করবে। কংগ্রেস হাত ছেড়ে বেরিয়ে এসে ওই একক লড়বে, ওগুলো বাজে কথা। আবার সিপিএমের সঙ্গে গিয়ে শুভঙ্কর সরকার আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক করবেন। সিপিএম এই বাস্তবতাটা জানে বলে সেইটাকেই সামনে রেখে এগোচ্ছে। কিন্তু মনে রাখবেন, মোহাম্মদ সেলিম আপনাকে বলছি, শুভঙ্কর সরকার বলছেন রাজনীতির সম্ভাবনার শিল্প। ডায়ালগে তো পিএইচডি কংগ্রেস দলের এই ছোটকো নেতারা। ফলত রাজনীতির সম্ভাবতার শিল্প, অর্থাৎ তৃণমূলের সঙ্গে আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করছি। সেটা যদি ফেল করে তখন সেলিম সাহেব আপনার কাছে যাব। বড় বিচিত্র এই রাজনীতি না। অমিত শাহ প্রশংসা করছেন বামেদের এবং এটা ডিভিডেন্ড দেবে। আমি আবার বলছি, এটা ডিভিডেন্ড দেবে যদি ঠিকঠাক মতো বিজেপি গ্রাসরুট লেভেলের নেতারা বোঝেন। অতিবোদ্ধা কিছু নেতা আছেন না, আগে 10 মিনিট সিপিএমকে গালমন্দ করে 34 বছর কত খারাপ ছিল বলে এরপর আসবেন বিজেপির ভাবাদর্শর কথা বলতে, তৃণমূলকে গালিগালাজ করতে। প্রশ্নটা হলো, ভোট কিন্তু বড় জটিল গণিত। এখানে না আছে পাটিগণিত, না আছে বীজগণিত, না আছে জ্যামিতি। কী যে আছে সেটা হচ্ছে রসায়ন। এই রসায়নটা যারা বোঝেন তারাই বলতে পারেন বামেরা ভালো। এই রসায়নটা যারা বোঝেন তারাই রাত্রিবেলা হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে যান। এই রসায়নটা যারা বোঝেন না তারা উগ্র বাম হয়ে কেন সেলিম গেছে হুমায়ুনের মতো একটা আদ্যপ্রান্ত কমিউনাল লোকের সঙ্গে কথা বলতে, তারা প্রশ্ন করেন। আমি প্রশ্ন করব না। রাজনীতির ছাত্র হিসেবে প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করা, প্রতিটি মুহূর্তে আমার বক্তব্য আমি যেটুকু বুঝি ছাত্র হিসেবে সেটুকুই আপনাদের কাছে পেশ করলাম। বাংলা বার্তায় চোখ রাখবেন সকাল 8টায়। কোনো অতিগল্প কথন নিয়ে নয়, বাস্তব ব্যাখ্যা, বিশ্লেষণ, তথ্য নিয়ে ফিরে আসবো সকাল 8টায়।